অনেকে আমরা ভুলে যেতে পারি। আর যাদের মনে আছে তারা আরেকবার জাস্ট রিক্যাপ করো যে এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট গুলির মধ্যে আমাদের দুই ধরনের নিউট্রিয়েন্ট ছিল, একটা ম্যাক্রো নিউট্রিয়েন্টস বা মেজর নিউট্রিয়েন্টস, আর একটা ছিল মাইক্রো নিউট্রিয়েন্টস আর ট্রেস এলিমেন্টস। ম্যাক্রো নিউট্রিয়েন্টস কোনগুলি? যে দা এলিমেন্টস দ্যাট নিড মোর দেন 1000 মাইক্রোগ্রাম টু প্রডিউস 1 গ্রাম ড্রাই ম্যাটার, এটাকে আমরা বলেছিলাম ম্যাক্রোনিউট্রিয়েন্টস। আর মাইক্রোনিউট্রিয়েন্টস বলতে আমরা বুঝিয়েছিলাম যে যে নিউট্রিয়েন্ট গুলি, যে দ্য নিউট্রিয়েন্ট দ্যাট রিকোয়ার্স লেস দেন 100 মাইক্রোগ্রাম টু প্রডিউস 1 গ্রাম ড্রাই ম্যাটার, তো এটাকে আমরা বলেছিলাম মাইক্রোনিউট্রিয়েন্ট বা ট্রেস এলিমেন্ট। এগুলির মধ্যে ম্যাক্রোনিউট্রিয়েন্টের মধ্যে ছিল কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। মাইক্রোনিউট্রিয়েন্ট গুলির মধ্যে ছিল ফেরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, বোরন, কোবাল্ট, মলিবডেনাম, ক্লোরিন। আরো কিছু কিছু নিউট্রিয়েন্ট হয়তো বা তোমাদের অন্য কোনো সাবজেক্টে হয়তো বা তোমরা পড়ে থাকতে পারো, সিলিকনের নাম পড়ে থাকতে পারো। তো সেগুলি আসলে জাস্ট হেফাজত অবস্থায়, যে কোনো স্পেসিফিক ইয়ে না, জাস্ট তোমার মেজর নিউট্রিয়েন্ট যেগুলি এসেনশিয়াল সেগুলির মধ্যেই তোমার কয়েকটি আছে। তো ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলির মধ্যে তোমার যে ফাংশন গুলি তারা করে মেইনলি স্ট্রাকচারাল ফাংশন, আর যেটা মাইক্রোনিউট্রিয়েন্ট গুলি করে তারা সাধারণত এনজাইমেটিক রিঅ্যাকশনে, বিভিন্ন ধরনের এনজাইমেটিক রিঅ্যাকশন বডির মধ্যে যেগুলি ঘটে সেগুলিতে তারা ইনফ্লুয়েন্স করে। ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলির মধ্যে দুই ধরনের আছে, একটা প্রাইমারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটা সেকেন্ডারি ম্যাক্রোনিউট্রিয়েন্ট। প্রাইমারি গুলি তোমরা জানো যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। সেকেন্ডারি গুলির মধ্যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সালফার। তো এটা জাস্ট গেল আমাদের যে ম্যাক্রো বা মাইক্রো, যে কোনটা বেশি লাগছে কোনটা গাছ লাগছে। এই জিনিসটা এক্ষেত্রে আরেকটা জিনিস উল্লেখ করার বিষয় যে এমন না যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলি বেশি লাগছে তার মানে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলি আমাকে দিতে হবে, মাইক্রোনিউট্রিয়েন্ট তো অল্প পরিমাণে লাগছে গাছকে দেওয়া লাগবে না, এইরকম না। যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য যেরকম ইম্পর্টেন্ট, ঠিক একই রকম মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো গাছের জন্য ইম্পর্টেন্ট। কোন একটা মাইক্রোনিউট্রিয়েন্টের তোমার অভাবে গাছের তার স্ট্রেসে চলে যেতে পারে বা তার ইল রিডিউস হতে পারে। কিছু ক্রাইটেরিয়া তোমরা পড়েছিলা, চারটা ক্রাইটেরিয়া আর্নন 1954 এ তোমার এস্টাবলিশ করেছিলেন, প্রপোজ করেছিলেন এই ক্রাইটেরিয়া গুলি। যে এই ক্রাইটেরিয়া গুলি কি জন্য, যে স্যার, একটা হ্যাঁ স্যার একটা কোশ্চেন ছিল। ওকে। স্যার, এখানে যে বলা হচ্ছে যে 1000-এর উপরে হলে সেটা ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর 100-এর নিচে হলে মাইক্রোনিউট্রিয়েন্ট। তাহলে স্যার এর মাঝামাঝি যেগুলো থাকবে সেগুলোকে আমরা কোন ক্লাসে ফেলবো? মাঝামাঝি বলতে স্যার, এখানে যেমন রিকোয়ারমেন্টটা বলা হচ্ছে গ্রেটার দেন 1000 মাইক্রোগ্রাম পার গ্রাম ড্রাই ম্যাটার হুম 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 মাইক্রোনিউট্রিয়েন্টের ক্ষেত্রে, আর স্যার মাইক্রোর ক্ষেত্রে হচ্ছে লেস দেন 100 মাইক্রোগ্রাম পার গ্রাম ড্রাই ম্যাটার। হুম। এখন স্যার, এখন যদি 100-এর উপরে এবং 1000-এর নিচে মাঝামাঝি অবস্থায় থাকে কোনোটা, 200-300, তখন? না না, সেটা না। তোমার এটা হলো তোমার হয়তো বুঝতে তোমার একটু হচ্ছে, যেটা যে তোমার 1 গ্রাম ড্রাই ম্যাটার, গাছের ড্রাই ম্যাটার তো বলছো যে তোমার ওয়াটার পোর্শনটা গাছ থেকে, গাছের যে স্ট্রাকচার ডেভেলপ হয় তার মধ্যে ওয়াটার পোর্শনটা যদি আমরা রিমুভ করে দেই তাহলে যেটা থাকে সেটাই ড্রাই ম্যাটার। জি ওকে। স্যার। এবং জি স্যার। গাছের ডেভেলপমেন্টের জন্য বা ইল প্রডিউসের জন্য ড্রাই ম্যাটারটা হলো মেইন। ওকে। জি তো এটা স্যার। বলা হয়েছে যে যেই নিউট্রিয়েন্ট গুলি মানে গাছের জন্য তোমার 1000 মাইক্রোগ্রাম দরকার পড়ে 1 গ্রাম ড্রাই ম্যাটার প্রডিউসের জন্য, সেগুলিকে আমরা ম্যাক্রো বলছি। হ্যাঁ। এর ক্রম হলে তো সে ম্যাক্রোর মধ্যে বা এসেনশিয়াল নিউট্রিয়েন্টের ক্রাইটেরিয়াতে সে পড়বে না বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট হবে না সে, তখন আচ্ছা গাছের ঘাটতি হবে, গাছের ঘাটতি থাকবে। স্যার, তাহলে আমরা পার গ্রাম হিসাবটা করতেছি, তাই তো স্যার? হ্যাঁ, এটা হলো তোমার অপটিমাম ডোজ তোমার। তো এক্ষেত্রে যদি এর যদি কম বেশি হয় তাহলে তো সেটা তোমার এক্সেস হয়ে যাবে বা এক্সেস হবে বা তোমার ইয়া হবে, কি বলে এটাকে, গাছ সাফার করবে নিউট্রিয়েন্টের জন্য। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ। বেশি হতে পারে কিন্তু কম হওয়া যাবে না, যেমন ম্যাক্রোনিউট্রিয়েন্ট গুলি তোমার 1000 মাইক্রোগ্রাম লাগবেই তোমার 1 গ্রাম ড্রাই ম্যাটার প্রডিউস করতে, এর নিচে হলে প্রডিউসই করবে না, কম করবে প্রডিউস ড্রাই ম্যাটার। তো সেক্ষেত্রে কম প্রডিউস করলে গাছের তো ইল ভালো হবে না তো, তাই না? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সো ক্রাইটেরিয়া বলতে আমরা কি বলছি, যে ক্রাইটেরিয়া ফর দ্য এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, যে একটা প্ল্যান্ট নিউট্রিয়েন্টকে আমরা এসেনশিয়াল বলবো তখনই, কখন বলবো, যে প্ল্যান্ট মাস্ট বি আনএবল টু গ্রো নরমালি অর কমপ্লিট ইটস লাইফ সাইকেল ইন দ্য অ্যাবসেন্স অফ দ্য এলিমেন্ট। ওই এলিমেন্টের অনুপস্থিতিতে গাছ তার তোমার নর্মাল লাইফ সাইকেল সেটা বা সে কমপ্লিট করতে পারবে না বা নর্মাল গ্রোথই হবে না তার। ওই যে যেটা তুমি প্রশ্নটা করেছো একজন, সেটা জাস্ট এখানে
দ্য এলিমেন্ট স্পেসিফিক এন্ড ক্যান নট বি রিপ্লেসড বাই অ্যান আদার এলিমেন্ট। তো এই এলিমেন্টটা মানে স্পেসিফিক গাছের জন্য, যে নাইট্রোজেনের জন্য গাছের যে তোমার হয়তো ভেজিটেটিভ গ্রোথ হয়, সেই নিউট্রিয়েন্টটার জন্য নাইট্রোজেনই শুধু রেসপন্সিবল, তোমার অন্য কোনো নিউট্রিয়েন্ট সেখানে সেটার ঘাটতি হলে সেটা রিপ্লেস করতে পারবে না। যে তোমার নাইট্রোজেন ঘাটতি হয়েছে গাছ জমিতে বা গাছে, তুমি পটাশিয়াম সাপ্লাই করলা, তাতে হবে না। ওই নিউট্রিয়েন্ট, যেই নিউট্রিয়েন্টটা ঘাটতি হবে তার ঠিক সেই নিউট্রিয়েন্টটা দ্বারা তোমাকে রিপ্লেস করতে হবে। The element plays a direct role in the metabolism. গাছের মেটাবলিজমে ডাইরেক্টলি রোল প্লে করবে, কোনো ইনডাইরেক্ট রোল হবে না। The plant shows deficiency symptoms in the absence of the element which is very specific to that element, and deficiency symptoms can be corrected or prevented by the application of the element only. So এখানে জাস্ট একটা বলে রাখি যে গাছের অনেক নিউট্রিয়েন্ট হয়তো দরকার পড়ে অনেক ধরনের, কিন্তু তোমার সব নিউট্রিয়েন্টই গাছের জন্য এসেনশিয়াল না। তো এসেনশিয়াল হতে গেলে গাছের জন্য এই যে 4টা ক্রাইটেরিয়া তোমার ফিক্স থাকতে হবে। যে 4টা ক্রাইটেরিয়া, একটা হলো যে তাদের অনুপস্থিতিতে গাছ তার নর্মাল লাইফ সাইকেল কমপ্লিট করতে পারবে না, তাদের একটা এলিমেন্ট ঘাটতি হলে ওইটা অন্য কোনো নিউট্রিয়েন্ট দ্বারা রিপ্লেস করা যাবে না, তারা ডাইরেক্ট রোল প্লে করবে প্ল্যান্ট মেটাবলিজমের মধ্যে। আর একটা হলো যে ডেফিসিয়েন্সি সিমটমটাও স্পেসিফিক, যে ওই নিউট্রিয়েন্টের জন্য একটা স্পেসিফিক ডেফিসিয়েন্সি সিমটম দেখা দিবে, যেটা এবং ওইটা তোমার কারেক্টেড করতে গেলে তোমাকে যদি প্রিভেন্ট করতে চাও তাহলে ওই স্পেসিফিক নিউট্রিয়েন্ট এলিমেন্টটাকে তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে এই 4টা ক্রাইটেরিয়া যখন ফুলফিল করবে তখনই আমরা তাদেরকে বলবো এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট। তাহলে ডেফিসিয়েন্সি সিমটমটা কিভাবে হয়, আমরা এই স্লাইডটাও তোমাদের হয়তো 1-1 যারা সেকশনে আমি হয়তো এই স্লাইডটাও তোমাদের তখন দেখিয়েছিলাম, মনে হতে পারে কারো যে লিভিগ একজন সায়েন্টিস্ট, জার্মান সায়েন্টিস্ট, উনি একটা ল ডেভেলপ করেছেন। কিভাবে, যে উনি একটা তোমার ব্যারেল দেখেছেন, এটা লিভিগের ব্যারেল ল অনেক সময় বলে, যে তোমার ব্যারেলটা বিভিন্ন ধরনের, তুমি যদি দেখো যে বিভিন্ন ধরনের তোমার বার দ্বারা, কাঠের টুকরা দ্বারা তৈরি হয়েছে, বা ধরো টিনের লোহার পাত দিয়ে তৈরি হয়েছে, এবং এই পাতগুলি বিভিন্ন হাইটের আছে। এখানে দেখো যে এটা হলো ম্যাক্সিমাম হাইট, তার নিচে বিভিন্ন হাইটের লেভেল দেওয়া হয়েছে। তো উনি বলেছেন যদি আমি ব্যারেলটাকে ওয়াটার বা তোমার অয়েল দ্বারা যদি আমি এটা পূর্ণ করি, তাহলে ওয়াটার লেভেলটা সব সময় থাকবে, ব্যারেলের ওয়াটার লেভেলটা কোন লেভেলে থাকবে, সবচেয়ে তোমার লোয়েস্ট যে বারটা আছে তার হাইটের লেভেলে ওয়াটার লেভেলটা থাকবে। তাই তো থাকার কথা, কারণ বাকিটা তোমার উপচে পড়ে যাবে, বা তোমার লাস্ট এটা ব্যারেলটার হাইটের উপর পর্যন্ত যেহেতু খোলা থাকবে উপরটা, তো সে পড়ে যাবে। তাহলে ওয়াটার লেভেলটা বা ওয়েল লেভেলটা যেমন একটা ব্যারেলের লোয়েস্ট বারের হাইট দ্বারা ইন্ডিকেট করে, ঠিক তেমনি কোনো একটা গাছের প্ল্যান্ট নিউট্রিয়েন্টের ক্ষেত্রে যদি অনেকগুলি নিউট্রিয়েন্ট, গাছের অনেক 16টা বা 17টা নিউট্রিয়েন্ট দরকার, তো এর মধ্যে ধরো যে 5-6টা বা 7টা নিউট্রিয়েন্টই ঘাটতি আছে গাছের জন্য, কিন্তু যেই নিউট্রিয়েন্টটা তার নির্দিষ্ট লেভেলের থেকে সবচেয়ে কম আছে, গাছের ডেফিসিয়েন্সি সিমটম শো করবে ওই নিউট্রিয়েন্টটার জন্য। আলহামদুলিল্লাহ। এমন না যে ধরো যে নাইট্রোজেন, ফসফরাস, সালফারের পরিমাণটা যতটুকু থাকার কথা তার চেয়ে অনেক কম আছে, আর নাইট্রোজেনের ঘাটতি আছে, বা তোমার জিঙ্কের ঘাটতি আছে, বা ফসফরাসের ঘাটতি আছে, কিন্তু যদি তোমার এই সালফারের ঘাটতিটা যদি তার সবার চেয়ে কম থাকে, তাহলে গাছ শুধু সালফারের ডেফিসিয়েন্সি সিমটমটাই শো করবে, অন্যগুলি শো করবে না। ঠিক তোমার লিভিগের এই লটার মতো। ওই যে অঞ্চন আসছে, তো ওই তো অঞ্চন পাঠাচ্ছি আমি। ঠিক আছে, আমরা আরেকটা যদি তোমাকে বল, নানা ভাই ওখানে যেতে বলছি, যদি কোনো কাজ না সরি আমি বুঝতে পারিনি। স্যার নিউট্রিয়েন্টের ঘাটতি তো আরেকবার, এই স্লাইড এটা একটু আরেকবার স্যার বলবো আরেকবার। ওকে, সো লিভিগ একটা ল ডেভেলপ করেছেন, যে লটা হলো ব্যারেল ল, অনেক সময় বলা হয় যে একটা ব্যারেল, এটা হতে পারে ওয়েলের ব্যারেল বা ওয়াটার ব্যারেল হতে পারে, ব্যারেলটা বিভিন্ন ধরনের বার দিয়ে, সাধারণত ওই তুমি অনেক কান্ট্রিতে দেখবে কাঠের ব্যারেল তৈরি হয়, বা এটা আমি ধরলাম যে লোহার পাত দিয়ে তৈরি। তো এখানে বিভিন্ন হাইটের লেভেল দিয়ে তোমার একটা ব্যারেল তৈরি হয়েছে। তো ব্যারেলটা বিভিন্ন লেভেলের তৈরি হওয়ার পরে তুমি চিন্তা করো যে একটা কাঠের একটা পাত্রটা কয়েকটা টুকরা দ্বারা বিভিন্নভাবে তৈরি হয়েছে, এবং যেই অংশটা সবচেয়ে কম হাইটের, তার সারফেস সবচেয়ে কম উচ্চতায় আছে, যদি তুমি ড্রামের দেখো, এই ড্রামটার লেভেল হলো হাইয়েস্ট লেভেল হলো এটা, কিন্তু তার একটা বার আছে সবচেয়ে ছোট এখানে। তো তুমি যদি এটাকে ওয়াটার দ্বারা পূরণ করো, তুমি তো কখনোই এই লেভেলে আসতে পারবা না, পারবা কি? না, পারবা না।
তাহলে ওয়াটার যখন পূর্ণ করবা তোমার অবশ্যই সরি যে তোমার লোয়ার যে বারটা আছে সবচেয়ে লোয়েস্ট হাইটের সেই বারটার লেভেলেই ওয়াটারটা থাকবে। এই হাইটে যখন ওয়াটারটা থাকবে তখন দেখো চারিদিক দিয়ে সে কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে সে আর লস হবে না, এখান থেকে এটা আটকে যাবে এখানে। কিন্তু এখানে দেখো যে এখানে কিন্তু বিভিন্ন হাইটের আছে। তো আমি যদি এটা যদি বলি যে একটা গাছের এগুলি ধরো সবগুলি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট, প্রতিটা বার একটা করে নিউট্রিশন, ধরো এই যে এখানে বলা আছে মলিবডেনাম, বোরন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, সালফার, তারপরে তোমার পটাশিয়াম, তারপর ফসফরাস, বলা হয়েছে ক্যালসিয়াম। তো তুমি দেখো যে অনেকগুলি নিউট্রিয়েন্টের কিন্তু বার দেওয়া আছে এবং সবগুলি দেখো সবচেয়ে হাইয়েস্টটা আছে তোমার কপার। তার মানে কপার ম্যাক্সিমাম বা মলিবডেনাম সে ম্যাক্সিমাম পরিমাণ আছে গাছের জন্য, গাছের যতটুকু দরকার সাফিসিয়েন্ট আছে। এখন ধরো এই যে দেখো জিঙ্ক, তুমি যদি দেখো এটা হলো জিঙ্ক না স্লাইডটা। তো এই জিঙ্ক কিন্তু তার যে হাইয়েস্ট লেভেল থেকে কিন্তু কম আছে। এটা কিন্তু এমন না, এটা তুমি যদি আবার ধরে নিও না যে কপার যে পরিমাণ আছে 1 কেজি থাকলে ম্যাগনেসিয়াম 1 কেজি, সেরকম না। এটা জাস্ট যার যে লেভেল সেই লেভেলে হাইয়েস্ট লেভেলটা বোঝানো হয়েছে, যে যতটুকু পরিমাণ প্রয়োজন। তো জিঙ্ক কিন্তু তার চেয়ে কম আছে, তার লেভেল যতটুকু দরকার এই লেভেলে থাকার কথা সে একটু কম আছে। ম্যাগনেসিয়াম থাকার কথা এই লেভেলে দেখো কম আছে, কিন্তু এখানে আবার ফসফরাসটা দেখো সবার চেয়ে কম, যে নাইট্রোজেনের চেয়েও কম আছে, পটাশিয়াম থেকে কম আছে, ক্যালসিয়াম থেকে কম আছে। তো তুমি যদি এটা ধরো যে ড্রামটা যদি তুমি জাস্ট নিউট্রিয়েন্ট দ্বারা পূরণ করো, একদম ভর্তি করো ড্রামটা, তাহলে ড্রামের সব নিউট্রিয়েন্ট কিন্তু লিচ আউট হয়ে যাবে এবং তার লেভেলটা থাকবে ফসফরাসের হাইট, যে হাইটে ফসফরাসটা আছে সবচেয়ে কম পরিমাণ, সেই হাইটে তোমার তার ফসফরাস সবচেয়ে কম আছে এখানে। তার মানে গাছের যখন ডেফিসিয়েন্সি সিমটম শো করবে তখন শুধু ফসফরাসের ডেফিসিয়েন্সি সিমটমই শো করবে, বাকিগুলি করবে না, কারণ তার পরিমাণ সবচেয়ে কম এবং যেই নিউট্রিয়েন্টের পরিমাণ সবচেয়ে কম তার ডেফিসিয়েন্সি সিমটমটাই শো করবে। তো ফসফরাসের জন্য কিছু স্পেসিফিক ডেফিসিয়েন্সি সিমটম আছে, তোমরা 1-1 এ পড়েছো। ম্যাগনেসিয়ামের প্রত্যেকটা নিউট্রিয়েন্টের জন্য আছে, তো ফসফরাসের জন্য যেটা সেইটাই তোমার শুধুমাত্র শো করবে। ক্লিয়ার হয়েছে বিষয়টা? স্যার আমি তাহলে এইখানে যদি ফসফরাসে দিলাম কিন্তু ম্যাগনেসিয়াম আর জিঙ্কের তো অভাব থেকেই যাচ্ছে, পরবর্তীতে সেটা ডিফিসিয়েন্সি শো করবে না? অবশ্যই করবে যদি তার পরিমাণ লোয়েস্ট। এই জন্য তোমাকে যখন তুমি অ্যাপ্লাই করবা তোমাকে অবশ্যই ব্যালেন্সড ওয়েতে তোমাকে অ্যানালাইসিস করে তোমাকে শো করতে অ্যাপ্লাই করতে। তুমি শুধু ফসফরাস ডেফিসিয়েন্সি হয়েছে তার মানে শুধুমাত্র যে ফসফরাসের ঘাটতি তুমি এটা করা যাবে না, তোমাকে অন্য নিউট্রিয়েন্ট গুলো কনসিডার করতে হবে। আমরা আসবো এই পরবর্তীতে। স্যার এটা কিভাবে বুঝবো, যেহেতু ফসফরাসের অভাব বেশি, শুধু ফসফরাসই শো করতেছে, ওগুলো তো করতেছে না, তাহলে স্যার কিভাবে বুঝবো যে আমার ওগুলো লাগবে? ওইগুলি লাগবে, তুমি এটা তুমি করতে পারো। তুমি ফসফরাসের ঘাটতি যদি ফসফরাস অ্যাপ্লাই করে এই ডেফিসিয়েন্সি সিম্পটমটা তুমি কারেক্টেড করতে পারো। আর তুমি যে অন্য নিউট্রিয়েন্ট গুলি যে ঘাটতি আছে, ধরো যে অন্য নিউট্রিয়েন্ট একটা জমিতে ধরো ঘাটতি থাকতেই পারে যে কোনো নিউট্রিয়েন্ট। হ্যাঁ, ধরো আমরা যে ফসল ফলাই জমিতে কিন্তু জাস্ট তোমার অপটিমাম ডোজে কিন্তু নিউট্রিয়েন্ট গুলি থাকে না। তো নিউট্রিয়েন্ট যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু জমিতে অবশ্যই তোমার ফলনের মধ্যে এটা ইফেক্ট করবে। তুমি ফলন যেরকম পাওয়ার কথা সেরকম ইল কিন্তু তুমি পাবা না জমি থেকে। আমার 12টার সময় ক্লাস শেষ। ওকে, যে কোনো নিউট্রিয়েন্ট, হ্যাঁ তুমি এখন বুঝতে পারছো না যে তোমার হয়তো ফসফরাসের ডেফিসিয়েন্সি আছে, তুমি ফসফরাস দিয়েছো, আমি কথা বলি না। তুমি সেক্ষেত্রে তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করে দেখতে হবে, সয়েল বা প্ল্যান্ট স্যাম্পলকে নিয়েও তুমি অ্যানালাইসিস করে দেখতে পারো যে অন্য নিউট্রিয়েন্ট গুলি তোমার কি পরিমাণ আছে গাছের মধ্যে বা সয়েলের মধ্যে। তারপরে তুমি যদি অ্যাপ্লাই করো সেটা তোমার কারেক্টেড অ্যাপ্লিকেশন হবে। কিন্তু কফি খাওয়ার দরকার নেই, এটা মিউট করতে হবে। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা যে এখানে ইয়েটা ব্যবহার করছি, একটা যে ড্রাম ব্যবহার করছি যেখানে বিভিন্ন নিউট্রিয়েন্টের একটা পরিমাণ দেওয়া আছে, এটা কি তার নিডেড পরিমাণ না, মানে এটা তার গাছের জন্য লাগবে যেরকম ম্যাগনেসিয়ামের একটা লেভেল দেওয়া আছে? তার অপটিমাম। তাহলে স্যার P2O5 এর এখানে ম্যাগনেসিয়াম যেটা আছে, ম্যাগনেসিয়াম কিন্তু তার হাইটের থেকে কম আছে, তার থাকার কথা কিন্তু এই লেভেলে, তাই না, কপার লেভেলে। কেন স্যার? ম্যাগনেসিয়াম তো ওইটাই অপটিমাম যে লেভেলে আছে। না আমি তোমরা বুঝতে পারোনি, আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে এটা কিন্তু এমন না যে কপার যে পরিমাণ দরকার ম্যাগনেসিয়াম ওই পরিমাণ দরকার, এটা কিন্তু তা না। এটা কিন্তু একটা প্রপোর্শনাল, যে তোমার ম্যাগনেসিয়াম যেটা ম্যাক্সিমাম থাকার কথা সেইটা। আমি বলছি সবগুলি নিউট্রিয়েন্ট তার যে লেভেল সেই লেভেলে ম্যাক্সিমাম থাকার পরে হাইটটা হবে এই ব্যারেলটার একদম ম্যাক্সিমাম হাইট যেটা, সেই হাইটে।
ও আচ্ছা আচ্ছা, জি স্যার বুঝতে পেরেছি। এটা এমন না যে ম্যাগনেসিয়ামের পরিমাণ যা কপারের পরিমাণ তা, এরকম আচ্ছা না। জি স্যার বুঝতে পেরেছি, জি এটা স্যার। যার যার পরিমাণের ম্যাক্সিমামটা দিয়েই সারফেসটা তৈরি হবে, কিন্তু আহ, এখন যার যার পরিমাণের চেয়ে যখনই কমে যাবে তখনই তার ঘাটতি শুরু হবে, এবং এই ঘাটতিটা যারটা সবচেয়ে কম থাকবে তার ঘাটতিটা তুমি গাছের মধ্যে দেখতে পাবা, বাকিগুলি দেখতে পাবা না। জি স্যার বুঝতে তো পেরেছি। বাকিগুলি তোমাকে অবশ্যই অ্যানালাইসিস করে দেখতে হবে যে হুম, ঠিক আছে কিনা। আর না হলে হয়তো বা যে এই সামান্য পরিমাণ তুমি হয়তো এটা কারেক্টেড করলা, না করলে কি হবে, গাছের মধ্যে কিছু হয়তো ইল্ডের কিছু ভেরিয়েশন হতে পারে। তবে মেজর নিউট্রিয়েন্ট এগুলির জন্য যেরকম হবে, তোমার মাইক্রোনিউট্রিয়েন্ট যদি একবারই খুব সামান্য একটু 19-20 থাকে, হয়তো বা এটা তোমার অনেক সময় চোখেও পড়বে না এই ভেরিয়েশনটা। আমরা পরের স্লাইডগুলিতে যাই, তারপর হয়তো তোমাদের যদি এরপরে আরো যদি কোনো এরপরে ক্লিয়ার না হয় তাহলে পরের স্লাইডগুলি থেকে এরপরে আবার আরেকটু ধারণা পেতে পারো। ঠিক আছে, জাস্ট এটা একটা কিন্তু থিমেটিক একটা তোমার লিবিক লসটা, আমরা লিবিক লটাও হয়তো পরবর্তীতে আবার আসবো, বুঝতে পেরেছো? জি স্যার। হ্যালো, জি স্যার। হ্যাঁ ওকে, জি আমি স্যার, বুঝতে লটা, পারছি। হ্যাঁ তোমরা যদি ওখানে আবার যখন আমি যাবো তখন আরেকটু তোমাদের ক্লিয়ার হবে। আমরা নেক্সট আগামী ক্লাসে তো সেখানে আমরা ল গুলি নিয়ে আলোচনা করব, তখন তোমাদের আরেকটু ক্লিয়ার হতে পারে। ওকে, এখানে আমরা জাস্ট একটা বলেছি যে রিলেটিভ প্ল্যান গ্রোথ, আমরা রিলেটিভ প্ল্যান গ্রোথটাকে তোমার একটা গ্রাফ, জাস্ট এটা একটা থিমেটিক গ্রাফ। আমি হয়তো বা এটার জন্য একটা তোমার একদম জাস্ট বাস্তব এক্সপেরিমেন্টের একটা রেজাল্ট আমি তোমাকে দেখাবো। তো তোমরা জাস্ট এই গ্রাফটা একটু মনে হয় যে অনেকটা তোমার চোখের মধ্যে তুমি মানে সবসময় যাতে মনে থাকে এরকম রাখতে পারো। রিলেটিভ প্ল্যান গ্রোথ, গ্রোথ বাড়ছে পার্সেন্ট, যে প্ল্যান গ্রোথ পার্সেন্ট কিভাবে বাড়ছে। আর এদিকে কনসেন্ট্রেশন অফ এসেনশিয়াল এলিমেন্ট, যে এসেনশিয়াল এলিমেন্ট তুমি তার কনসেন্ট্রেশন যে ভেরি লো, লো, ইন্টারমিডিয়েট, হাই, ভেরি হাই, তুমি এসেনশিয়াল প্ল্যান্ট নিউট্রিয়েন্ট জমিতে দিচ্ছ, যেটা আমাদের ফার্মাররা আসলে দিয়ে থাকে। আমি আমি পরে আসছি বিষয়টা, যে তুমি ভেরি লো, যদি নিউট্রিয়েন্টের পরিমাণ খুব কম থাকে তাহলে গাছ কি এক্সট্রিম ডিফিসিয়েন্সি সিমটম শো করবে। তারপর যদি লো থাকে তাহলে মাইল্ড ডিফিসিয়েন্সি সিমটম শো করবে। যখন ইন্টারমিডিয়েট হবে তখন কিন্তু এই যে গ্রাফটা দেখো, যে তোমার জাস্ট নিউট্রিয়েন্ট দেওয়ার সাথে সাথে কিন্তু তার রেসপন্সটা খুব স্টিডি, তাই না? একদম লো নিউট্রিয়েন্ট কন্টেন্টের পরে যদি তুমি যদি নিউট্রিয়েন্ট অ্যাড করতে থাকো, সামান্য পরিমাণ নিউট্রিয়েন্ট অ্যাড করার পরেও কিন্তু তোমার কি খুব স্টিডি গ্রোথ হচ্ছে, খুব মানে দ্রুত গ্রোথটা বাড়ছে, তাই না? গ্রাফটা যদি দেখো যে সোজা উঠে যাচ্ছে এখানে। তারপরে কি হচ্ছে, তারপরে যত তুমি কনসেন্ট্রেশন বাড়াচ্ছ খুব একদম মানে মাইল্ডের পরে যে লো এর পরে যখন আসছে একদম আরো খাড়া হয়ে যাচ্ছে, তোমার একদম প্রায় অনেকটা তোমার প্রায় লম্বালম্বি হয়ে যাচ্ছে গ্রাফটা, খুব দ্রুত তোমার বাড়ছে তার রিলেটিভ গ্রোথ প্ল্যান্টের। এবং একটা সার্টেন মোমেন্টে এসে তুমি যখন নিউট্রিয়েন্ট পরিমাণ কনসেন্ট্রেশন বাড়াতে থাকছো জমিতে, একটা সার্টেন মোমেন্টে এসে কিন্তু এটা তোমার ফ্ল্যাট হয়ে যাচ্ছে গ্রাফটা, এবং ফ্ল্যাট হয়ে সে কিন্তু অনেকটা সময় পর্যন্ত তার একটা নির্দিষ্ট লেন্থ পর্যন্ত সে কিন্তু তার নিউট্রিয়েন্ট বাড়ানোর পরও তার কিন্তু কোনো গ্রোথ বাড়ছে না। দেখো এই যে এই দাগের পরে তুমি যদি এই দাগটা চিন্তা করো, এই দাগের পরে কিন্তু তোমার জাস্ট আর তুমি কনসেন্ট্রেশন নিউট্রিয়েন্টের কনসেন্ট্রেশন বাড়ালো, ধরো যে তোমার এখানে ধরো যে তুমি 10 কেজি, তারপরে 11 কেজি দিলেও কিন্তু গাছের গ্রোথ আর বাড়ছে না, ফলে 1 কেজি কিন্তু তোমার জন্য অপচয়। তারপরে তুমি 2 কেজি দিলা, 3 কেজি, ধরো 12, 13, 14, 15 কেজি পর্যন্ত দিলা, 15 কেজি দেওয়ার পরেও কিন্তু গাছের গ্রোথ আর বাড়ছে না। ফলে এই যে এই ভেরিয়েশনটা, যে এই লেভেলটা তুমি এখানে যত দিবা, এই যে এই তোমার দাগের পরে তুমি যতটুকু দিচ্ছ নিউট্রিয়েন্ট, সেখানে কিন্তু তার আর গ্রোথ বাড়ছে না। তো এই যে এই অংশটা, এটাকে আমরা বলি অপটিমাল গ্রোথ প্ল্যান্টের, যে অপটিমাল গ্রোথ এই এরপরে আসছে আর গাছ আর কোনো রেসপন্স করবে না নিউট্রিয়েন্টের জন্য, নিউট্রিয়েন্ট বাড়ানোর পরে। কিন্তু এই অপটিমাম ডোজের পরে তুমি যদি নিউট্রিয়েন্ট আরো বাড়াতে থাকো তাহলে টক্সিসিটি দেখা দিবে, এবং টক্সিসিটিটা খুব দ্রুত। দেখো একদম মানে যেভাবে তোমার প্রথম দিকে লোয়ের থেকে তুমি নিউট্রিয়েন্ট অ্যাড করার পরে যেভাবে বেড়েছে, ঠিক সেইভাবে ড্রাস্টিক্যালি কিন্তু নিচের দিকে নেমে যাচ্ছে গ্রাফ। এবং যখন যত বেশি হবে এক্সট্রিম পর্যায়ে তুমি নিউট্রিয়েন্ট দিবা, তখন এটা তোমার অবশ্যই গাছ আর গ্রহণ করবে না, সবটাই তোমার গাছের জন্য টক্সিক হয়ে যাবে। ফলে ওই যে তোমার প্লাজমোলাইসিস তোমরা শুনেছো, যে নিউট্রিয়েন্ট কনসেন্ট্রেশন যে হাই হয়ে যায়, গাছের সব ওয়াটার সার্কুল, গাছ মারা যেতে পারে টক্সিসিটির কারণে। আর এনভায়রনমেন্টাল টক্সিসিটি তো আমরা বাদ দিলাম, এনভায়রনমেন্টাল টক্সিসিটি তো আছেই, যে এনভায়রনমেন্টে তোমার পলিউশন হতে পারে এটার জন্য, বা এটার জন্য একটা নিউট্রিয়েন্ট তুমি খুব বেশি পরিমাণে দিলে আরেকটা নিউট্রিয়েন্ট তোমার বাইন্ড হয়ে যেতে পারে। আমরা এগুলি তোমার জাস্ট আগামী ক্লাসেই আমরা এই বিষয়গুলো আলোচনা করব। যে তুমি শুধুমাত্র ভাবলে যে নাইট্রোজেন আছে, যেটা ফার্মাররা করে আর কি, যে আমার নাইট্রোজেনটা একটু নাইট্রোজেন দিয়ে দাও বেশি জমিতে, কিন্তু আমরা কিন্তু দিচ্ছি না। আমি ধরো যে আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, তোমার যে জমিতে তোমার তুমি ধরো যে এই অপটিমাম ডোজটা ধরো 100 কেজি আছে অপটিমাল ডোজ,
তুমি যদি 100 কেজি জমিতে অ্যাপ্লাই করো, এটা এইরকম না যে তোমার জমিতে 100 কেজি গিয়েছে। জমিতে কিন্তু তোমার 100 কেজির বেশি হতে পারে, কারণ তোমার সয়েলে তোমার রেসিডিউ থেকে যাচ্ছে আগের বছরের, তোমার আগের বছরের অর্গানিক ম্যাটার থাকতে পারে। তো সেগুলির থেকে তোমার নিউট্রিয়েন্ট কিছু কিন্তু জমিতে থেকে যাচ্ছে। তো সেই নিউট্রিয়েন্ট গুলি তোমার যখন তুমি জমিতে 100 কেজি দিচ্ছ, যদি এখানে রেসিডিউ যদি 1 কেজি থাকে, রেসিডিউ থেকে 1 কেজি নাইট্রোজেন যদি থেকে থাকে সয়েলে, তুমি যদি 100 কেজি দাও, তার মানে 101 কেজি কিন্তু যাচ্ছে ওখানে। তো তোমাকে এই 101 কেজি কিন্তু দেওয়া যাবে না, তোমাকে 100 কেজি যদি হয় 100 কেজি তোমাকে দিতে হবে। তো সেই জন্য কি করতে হবে, আমাকে সয়েল অ্যানালাইসিস করতে হবে, এবং সেটা তোমার প্রিসিশন এগ্রিকালচার বা প্রিসিশন ফার্মিং এর কথা তোমরা হয়তো শুনে থাকবা, যে জাস্ট ওখানে তোমার একটা প্রিসিশন এগ্রিকালচার একটা থিম হলো যে তোমার অপটিমাম অ্যামাউন্টে তোমার ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে, রাইট অ্যামাউন্ট, আর একটা রাইট টাইমে অ্যাপ্লাই করতে হবে। তো যাক, ওইটা আমরা পরের ইয়েতে হয়তো কিছুটা আসতে পারে। তো তুমি এইটাই জাস্ট, তোমাকে নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করার সময় তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে নিউট্রিয়েন্ট জমিতে কি পরিমাণ আছে, সেটাকে অ্যানালাইসিস করে, যেটা আমাদের আসলে ফার্মাররা কখনোই করে না, যে কিন্তু এটা করা উচিত, অ্যাপ্লাই করে তারপরে অ্যাপ্লাই করতে হবে। তো আবার বেশি অ্যাপ্লাই করা যাবে না, বেশি অ্যাপ্লাই করলে জাস্ট গাছেরই ক্ষতি হবে। সো এটা আমরা পরবর্তীতে আসবে, বা আমি একটা এক্সাম্পল যদি তোমাদের দেখাই, এখানে জাস্ট একটা আমাদের একটা পাবলিকেশন দেখো, আসসালামু আলাইকুম। এখানে আমরা 3টা আসসালামু ভ্যারাইটি আলাইকুম। ইউজ করেছিলাম। ওয়ালাইকুম আসসালাম। লাটমা একটা লোকাল ভ্যারাইটি, একটা ব্রিধান 49 তোমরা সবাই চিনো, হুম হুম। আর একটা এগ্রো সমস্যা আছে তোর? হাইব্রিড। একটা হাইব্রিড, একটা হলো ইনব্রিড, আর একটা হলো লোকাল। 3টা ভ্যারাইটি তো আমি আমরা কিছু ইউজ জানি না, করেছিলাম তোরা জানিস ওর খরচ কি? গত বছর এই এক্সপেরিমেন্টটা তোমার পেপারটা পাবলিশড হয়েছে। তুমি দেখো প্রথম গ্রাফটা যদি আমরা ওদের দেখি, 500 সর্বোচ্চ হইতে পারে মনে হয়, জানি না, আমার ধারণা নেই। স্ট্রয়েলের কথা বলা আছে, আমরা স্ট্রয়েল আমরা জাস্ট আমি তো কোনো খরচ হিসাব না করেই আসছি বসে। দেখার দরকার নেই। তুমি যদি ব্লু বারগুলি দেখো, যে কোনো সমস্যা হবে? দেখো যে নাইট্রোজেন লেভেল কেজি পার হেক্টর তোমার জিরো, যদিও রেঞ্জগুলি আমাদের জাস্ট এক্সপেরিমেন্টের খাতিরে আমাদের অত বেশি আচ্ছা, ওটা পরে ব্যবস্থা করা যাবে, যেতে পারিনি। তো জাস্ট 40 কেজি, 0 কেজি একটা কন্ট্রোল ছিল, 40 কেজি, 80 কেজি, 120, 160, 180 কেজি। এই যে দেখো 0 কেজিতে কিন্তু গাছ রেসপন্স করেছে, হ্যাঁ রেসপন্স করেছে, কিন্তু কারণ হলো সয়েলে নিউট্রিয়েন্ট নিশ্চয়ই রয়ে গেছে। তো সেখান থেকে তো দেখো যে নিউট্রিয়েন্ট তোমার যখন 0 থেকে 40 কেজি আসছে, গাছের ইল কিন্তু বাড়ছে, এবং 80 কেজিতে আসছে তখনও বাড়ছে। কিন্তু 80 থেকে 120 তে যখন গেছে তখন কিন্তু বাড়াটা কিন্তু বেশি বাড়েনি, খুব সামান্য, তো স্লাইট একটু বেড়েছে। এরপরে 120 থেকে 160 বা 80 তে যখন গেছে, আবার কিন্তু এটা নিচের দিকে গ্রাফটা নেমেছে। তাহলে তার মানে কি, অপটিমাম ডোজটা এই গাছে এই ভ্যারাইটির জন্য, যে ভ্যারাইটিগুলি এখানে ইউজ করেছে ভ্যারাইটিগুলির জন্য, তোমার 80 থেকে 120 কেজির মাঝখানে তোমার এই অপটিমাম ডোজটা রয়ে গেছে। আমরা যদি নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সি দেখি, আমরা এই নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সি কি বা ফার্টিলাইজার ইউজ ইফিসিয়েন্সি কি, এটা আমরা তোমার আগামী ক্লাসে বা তারপরে ক্লাসে আমরা আলোচনা করবো। তো তোমাদের আজকে এটা জানা দরকার নেই, জাস্ট একটা গাছ কত ইফিসিয়েন্টলি নাইট্রোজেনটা ইউজ করে, কতটুকু ইনপুট নিয়ে কতটুকু আউটপুট দেয়, এটাই। তোমরা ওয়াটার ম্যানেজমেন্টে ওয়াটার ইউজ ইফিসিয়েন্সি পড়েছো আমার মনে হয়, তো ঠিক একই রকম। তো নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সি যদি দেখো যে পার্সেন্ট গেল ইল মেরিট, আমরা যদি দেখি পার্সেন্টে, দেখো যে নাইট্রোজেন লেভেল, নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সি, আর নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সি হলো এই বারগুলি। তো আর এটা হলো তোমার মানিটারি অ্যাডভান্টেজ। তো তুমি দেখো যে এখানে আমি যখন 0 থেকে 40 কেজিতে যাচ্ছি, তখন কিন্তু ইফিসিয়েন্সি খুব বেশি হচ্ছে, কারণ গাছের খাবার, আমি এটা তোমাদের অনেক সময় তোমাদের উদাহরণ দিই, যে তুমি একটা বাড়িতে গেছো, তুমি দাওয়াত খেতে গেছো, বিশাল থালার মধ্যে তোমাকে অনেক খাবার দিয়েছে, খাবারের মধ্যে ধরো যে মাংস দিয়েছে, তোমার ভেজিটেবল দিয়েছে, সবজি দিয়েছে, ডাল দিয়েছে, আরো অনেক কিছু দিয়েছে। তো তুমি আর ধরো যে তোমার রিকোয়ারমেন্ট হলো ধরো 100 গ্রাম তুমি খেতে পারো, তোমাকে দিয়েছে ধরো যে 500 গ্রাম, তাহলে তুমি 100 গ্রাম তুমি খাবা খুব তৃপ্তি সহকারে, তারপরে একটু একটু করে খাবা হয়তোবা, তারপর কিন্তু বাকিটা তুমি অপচয় করবা, হয় ফেলে দিবা, না হয় এদিক ওদিক করবে। তুমি অতটা ভালো, ধরো যে মুরগির মাংস তোমাকে দিল, তুমি মুরগির মাংস হয়তো খাচ্ছ কোনো রকমে, জাস্ট একটু একটু সিরে হয়তো খেয়ে বাকিটা ফেলে দিচ্ছ। কিন্তু তোমাকে যদি 100 গ্রামের জায়গায় তোমাকে যদি 40 গ্রাম দেয় খাবার, তোমার দরকার 100 গ্রাম, তখন কিন্তু তোমার কোনো কিছু কিন্তু আর ফেলবা না, একদম প্লেট পারলে পরিষ্কার করে খেয়ে আসবে। গাছের ক্ষেত্রে কিন্তু একই রকম, তার একদম নিউট্রিয়েন্ট নাই, গাছ যখন হঠাৎ করে সে নিউট্রিয়েন্টটা পেয়েছে, তখন কিন্তু সে সবটাই সে গ্রহণ করার চেষ্টা করবে, গাছ লসটা কিন্তু খুব কম হবে।
তার ইফিসিয়েন্সি কিন্তু এক্ষেত্রে বেশি হবে, ইউজ ইফিসিয়েন্সি। কিন্তু তারপরে যখনই বাড়াতে থাকবা তার নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সি আস্তে আস্তে কমতে হবে, এবং ম্যাক্সিমাম ডোজে গিয়ে কিন্তু নাইট্রোজেন ইউজ ইফিসিয়েন্সিটা কমে, কারণ অপচয় হবে বেশি সেক্ষেত্রে। এটা যে কোনো নিউট্রিয়েন্টের ক্ষেত্রে, আমরা এখানে শুধু নাইট্রোজেনের উদাহরণটা এখানে দিয়েছি। ভাই আসসালামু আলাইকুম। আমরা যদি ওয়ালাইকুম তোমার ভেরিয়েশনটাকে যদি আমরা না, কনসিডার না, করি, যে ক্লাস করছি। নাইট্রোজেন লেভেল তোমার গ্রেইনিলের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, আমাদের যে মডেল না, না, ফিক্স না, করেছিলাম আমরা, সমস্যা নেই তো। যে ব্রি ধান 49 এর ক্ষেত্রে 95% পর্যন্ত সে ভেরিয়েশনটাকে, ইল ভেরিয়েশনটাকে ক্যালকুলেট করতে পারে। লাটমার ক্ষেত্রে 88%, হুম, তোমার এটা জানি না, তাহলে ফোন করতে হবে। 93% পর্যন্ত সে ভেরিয়েশনটাকে সে ক্যালকুলেট করতে পারে। হ্যাঁ না, তো এই জাস্ট একটা যে বাস্তব ইয়া থেকে তোমার আগের গ্রাফটা যেটা আমরা শো করেছি, নেটে দেখ। তারপরের গ্রাফটা আমরা জাস্ট এখানে শো করলাম। তো এলিমেন্টগুলি কি কি, এটা মনে হয় আমার মনে হয় তোমাদের জাস্ট একবার স্লাইডটা দেখানোর জন্য, মনে করানোর জন্য। অ্যাভেলেবেল ফর্ম আছে বিভিন্ন ধরনের, কি কি অ্যাভেলেবেল ফর্মে কোনটা গ্রহণ করে, এটা জাস্ট আমরা এখানে একবার জাস্ট স্লাইডটা শো করা হলো। ডিফিসিয়েন্সি সিমটম আমার মনে হয় এগুলো তোমরা দেখেছো বা পড়েছো, যে গ্যাসের জন্য কোন নিউট্রিয়েন্টের জন্য কিভাবে সিমটম দেখা যায়। তো এগুলো আমার আসলে এখন আলোচনার বিষয় না। আরেকটা জিনিস আমাদের জাস্ট একটু জেনে রাখা ভালো, যে দুই ধরনের নিউট্রিয়েন্ট আছে, একটা হলো মোবাইল নিউট্রিয়েন্ট আর একটা হলো ইমোবাইল নিউট্রিয়েন্টস। সো মোবাইল নিউট্রিয়েন্টস কোনগুলো? যে মোবাইল নিউট্রিয়েন্টস গুলির মধ্যে আছে নাইট্রোজেন, আছে ফসফরাস, পটাশিয়াম, জিঙ্ক এন্ড ম্যাগনেসিয়াম। এগুলিকে আমরা বলছি মোবাইল নিউট্রিয়েন্ট। মোবাইল নিউট্রিয়েন্ট গুলি কি? দিস নিউট্রিয়েন্টস আর এবল টু মুভ দেমসেলফ উইদিন দ্য প্ল্যান্ট টু গো হোয়ার দে আর নিডেড। যেখানেই তোমার ঘাটতি দেখা দিবে সেখানেই সে যেতে পারবে, মুভ করতে পারে। মোবাইল কোনগুলি? যে বোরন, ক্যালসিয়াম, ক্লোরিন, কপার, কোবাল্ট, সিলিকন, সালফার এন্ড মলিবডেনাম। তারা কি করে? দে আর নট এবল টু মুভ দেমসেলফ উইদিন দ্য প্ল্যান্ট। তারা যে জায়গায় থাকে ওখানেই বসে থাকে, তারা কোথাও মুভ করতে পারে না। এগুলিকে আমরা ইমোবাইল বলছি। নামের থেকে তোমার চলে আসছে, একটা মোবাইল একটা ইমোবাইল। সো ইমোবাইল গুলি দে স্টে ইন দেয়ার প্লেস অফ অরিজিন ইন দ্য ওল্ডার লিভস, causing the newer leaves to show sign of deficiency. সো যেহেতু ইমোবাইল নিউট্রিয়েন্ট, তারা কোথাও যেতে পারে না, ফলে ধরো যে তারা কোথায় থাকবে? যে গাছের যখন ঘাটতি ছিল না, তখন এরপরে যখন গাছের যখন পাতা ডেভেলপ হচ্ছে, তখনই তাদের হয়তো ঘাটতি হয়েছে। আর তার তখন ওই নিউট্রিয়েন্ট গুলি হয়তো বা পূর্বে যেই লিফে ছিল, ওল্ডার লিফে, সেখানেই সে থেকে যাচ্ছে। ফলে থেকে যাওয়া, যেহেতু সে মুভ করছে না, ফলে তার সিমটমটা দেখা দিচ্ছে তোমার নিউ লিভসে। তাহলে মোবাইল নিউট্রিয়েন্ট গুলি ডেফিসিয়েন্সি সিমটম কোথায় দেখা দিবে? ইয়ংগার লিপসে। হ্যাঁ, Older ওল্ডার leaves. লিভস। যেহেতু সে যখন নিউ লিফ ডেভেলপ হবে, তখন সে নিউ লিফে মুভ করবে, ফলে ওল্ডার লিভসে ঘাটতিটা দেখা দিবে। তো এই জিনিসটা মনে রেখো, ভাইবাতে অনেক সময় জিজ্ঞাসা করে। ফার্টিলাইজার, অর্গানিক ফার্টিলাইজার, এগুলির কথা আসলে তোমাদের একদম বেসিক কথা, তোমরা জানো এগুলি। আমরা যদি জাস্ট ডিফারেন্সিয়েট করি ম্যানিউর বা ফার্টিলাইজারের ক্ষেত্রে, একটা দুইটা টার্ম ইউজ হয়। যে ম্যানিউর ক্ষেত্রে বলা হয় ফিডিং দ্য সয়েল, আর ফার্টিলাইজারের ক্ষেত্রে বলা হয় ফিডিং দ্য প্ল্যান্ট। যে তুমি যদি ম্যানিউর দাও, তাহলে তুমি আসলে সয়েলকে খাবার দিচ্ছ, কিন্তু তুমি যদি ফার্টিলাইজার দাও, এটা সরাসরি গাছকে তুমি খাবার দিচ্ছ। সয়েলকে কিভাবে খাবার দিচ্ছ? সয়েল হেলথ, অর্গানিক, তোমার অর্গানিক ফার্টিলাইজারের মধ্যে ম্যানিউর, ধরো কাউডাং, পোল্ট্রি ম্যানিউর তোমার, বা গ্রিন ম্যানিউর, তুমি কোনোটা যে কোনোটা অ্যাড করতে পারো। সো এগুলি সয়েলে অ্যাড করলে কি হয়? যে সয়েলের হেলথের জন্য যেগুলি দরকার, সেগুলি কিন্তু সে অ্যাড করে সয়েলে। যেমন অর্গানিক ফার্টিলাইজার থেকে আসছে অর্গানিক ম্যাটার ডিকম্পোজ হয়ে আসছে সয়েল নিউট্রিয়েন্টস। সয়েল নিউট্রিয়েন্ট গুলি হতে পারে মাইক্রো অর্গানিজম, সেগুলিকে নিউট্রিয়েন্ট গুলিকে অ্যাবজর্ব করে তার গ্রোথ হচ্ছে, মাইক্রো অর্গানিজমের গ্রোথ বাড়ছে, এবং এই মাইক্রো অর্গানিজম গুলি আবার অ্যাবলিশ হয়ে তার ডিকম্পোজ হয়ে প্ল্যান্ট নিউট্রিয়েন্ট আকারে, এগুলি অ্যাভেলেবেল ফর্মে প্ল্যান্টের অ্যাভেলেবেল নিউট্রিয়েন্ট আকারে সে রিলিজ করছে। সেই নিউট্রিয়েন্টটা গাছ তখন ওখান থেকে গ্রহণ করছে। প্লাস সরাসরি অর্গানিক ম্যানিউর থেকে আবার সরাসরি প্ল্যান্ট অ্যাভেলেবেল নিউট্রিয়েন্ট হয়ে সে গাছ গ্রহণ করতে পারে। তো এটা দুই ভাবে হতে পারে, একবার সরাসরি প্ল্যান্ট নিউট্রিয়েন্ট আকারে হতে পারে, আবার কম পরিমাণে। কিন্তু অবশ্যই তোমার সয়েল অর্গানিক ম্যানিউর থেকে, তোমরা জানো যে ম্যানিউরগুলি থেকে নিউট্রিয়েন্টের পরিমাণ খুব কম থাকে, কিন্তু কম নিউট্রিয়েন্ট অ্যাড করলেও সে সয়েলের হেলথের জন্য খুব জরুরি। যেমন অর্গানিক ম্যাটার সয়েলে বেশি থাকলে সয়েল ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি ভালো হয়, সয়েলের পোরোসিটি, স্ট্রাকচার, বাল্ক ডেন্সিটি এগুলি ইমপ্রুভ হয়, সয়েল বাফারিং তোমার ব্যালেন্স ইয়াতে থাকে, সয়েল মাইক্রোবিয়াল পপুলেশন বাড়ে। তো এগুলি তোমার ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি বাড়ে। তো সেগুলি তোমাদের অলরেডি জানা আছে এই বিষয়গুলি। আর কেমিক্যাল ফার্টিলাইজার যখন তুমি সয়েলে অ্যাড করবা, সে সরাসরি শুধু নিউট্রিয়েন্ট আকারেই গাছ গ্রহণ করছে।
যেমন আমি আবার এটাও অনেক সময় আমরা বাস্তব লাইফ থেকে অনেক সময় উদাহরণ দিই যে তুমি তোমার ধরো যে তুমি হঠাৎ করে তুমি তুমি খাবার খাচ্ছ, খাবার খেলে কি হচ্ছে, খাবার থেকে প্রতিটা খাবার থেকে তোমার নিউট্রিয়েন্ট যাচ্ছে, সব ধরনের নিউট্রিয়েন্ট। এই জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের খাবার খেতে বলে, ব্যালেন্স ফুড খেতে বলে। তাহলে সব ধরনের নিউট্রিয়েন্টই তুমি দেহে পাচ্ছ, কম পরিমাণে হোক তুমি পাচ্ছ। কিন্তু তোমার হঠাৎ করে ধরো যে হঠাৎ করে তুমি একটা নিউট্রিয়েন্ট তোমার ঘাটতি হলো, ধরো তুমি হঠাৎ করে ঘাটতি হলে কি হবে, তুমি হয়তো সেন্সলেস হয়ে যাচ্ছ বা কিছু হবে, তো বা খুবই উইক হয়ে যাচ্ছ। তখন কি করে তোমাকে, তখন কিন্তু তোমাকে তোমার ধরো যে অনেক বলে না ডাক্তার যে গ্লুকোজ সাপ্লাই দিতে হবে। তুমি কিন্তু গ্লুকোজ কিন্তু তুমি খাবার খেলে, ভাত খেলে বা অন্য খাবার, যে কোনো খাবার থেকে তুমি কিন্তু পাচ্ছ, মানে খাবার ভেঙে আসছে গ্লুকোজ। কিন্তু তোমার সেক্ষেত্রে তোমার যখন খুবই ঘাটতি হয়ে যায়, তখন কিন্তু তোমাকে কি বলে যে, তোমাকে কিন্তু তখন বলে না যে খাবার খান, খাবার দেন তাহলে গ্লুকোজটা হবে। তখন তোমাকে কি করে, ডাইরেক্টলি তোমার বডিতে স্যালাইন মানে ভেইনের মধ্যে দিয়ে দেওয়া হয়, ব্লাডের মধ্যে সরাসরি দিয়ে দেওয়া হয়। যে গ্লুকোজের ঘাটতি আছে, গ্লুকোজ সরাসরি তোমার ইনজেক্ট, কিন্তু তা না যে তোমার খাবার দিয়ে তারপর খাবার ব্রেকডাউন হবে, তারপরে তোমার ব্লাডে তোমার সুগারের পরিমাণ বাড়বে, এরকম না, কিন্তু গ্লুকোজের পরিমাণ বাড়বে এরকম না। তো এটা সরাসরি ইনজেক্ট করছে তোমাকে দ্রুত তোমাকে সুস্থ করে তোলার জন্য। ঠিক একইভাবে গাছের ক্ষেত্রেও তুমি নিউট্রিয়েন্ট যদি গাছকে যদি বলো যে না গাছের গ্রোথ একদম, তুমি ওই যে অর্গানিক ফার্মিং নিয়ে আমাদের অনেক সময় মিসকনসেপশন থাকে, এটা অর্গানিক ফার্মিং তুমি যদি করো, তোমার যে তুমি যদি একবারে কেমিক্যাল ফার্টিলাইজার না করো, সেক্ষেত্রে প্রোডিউস কিন্তু তুমি ওই রকম প্রোডাকশন কিন্তু তুমি পাবা না, যেরকম প্রোডাকশন পাবা তোমার কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলে। তো সেক্ষেত্রে ইল রিডিউস হবে অনেক। আর যে জন্যই তোমার অর্গানিক ফুডগুলির অনেক দাম থাকে, যেহেতু তার ফলন ওইভাবে হয় না। তো তোমাকে যদি আর যদি তুমি যদি অপটিমাম ইয়াতে থাকতে চাও, যে ফলন তুমি দুই ধরনের সয়েলের হেলথকে রক্ষা করবা প্লাস তুমি ইল্ড বাড়াবা, সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দুইটাতেই তোমার যেতে হবে। অর্গানিক ম্যানিউর তোমাকে কিছু অ্যাড করতে হবে, আর যে পরিমাণ অর্গানিক ম্যানিউর থেকে যে পরিমাণ নিউট্রিয়েন্ট আসবে তোমাকে সেটা ক্যালকুলেট করে আগে দেখতে হবে কি পরিমাণ নিউট্রিয়েন্ট সে একটা সিজনে সে কতটুকু রিলিজ করবে। সাপোজ তুমি পোল্ট্রি ম্যানিউর দিলা, পোল্ট্রি ম্যানিউর এমন না যে পোল্ট্রি ম্যানিউর যা দিলা তার থেকে সব নিউট্রিয়েন্ট, পোল্ট্রি ম্যানিউরে যত পার্সেন্ট নাইট্রোজেন আছে সম্পূর্ণ নাইট্রোজেনটাই গাছ ওই সিজনে গ্রহণ করবে, এরকম না। এটা তোমার এক সিজনে কিছুটা হয়তো আসলো, পরের সিজনে আবার আসবে, এই যে এখানে দেখো ব্যাকগ্রাউন্ড হয়ে আস্তে আস্তে সময় লাগতে পারে। সো এটা পরের সিজনও তার ইফেক্ট থেকে যায়। সো তোমাকে এই জন্য তোমাকে আগে ক্যালকুলেট করে নিতে হবে যে হ্যাঁ নিউট্রিয়েন্ট এই পরিমাণ নিউট্রিয়েন্ট আমার আসতে পারে সয়েলে, তাহলে পরবর্তীতে আমি তাহলে ফার্টিলাইজার কতটুকু দিব, বাকি পরিমাণটা তুমি ফার্টিলাইজার দিয়ে সেটাকে রিপ্লেস করতে পারো। তো সেইভাবে তুমি জাস্ট অপটিমাম ইল্ড পেতে পারো, ম্যাক্সিমাম ইল্ড পেতে পারো। কিন্তু শুধুমাত্র তুমি জাস্ট শুধুমাত্র ফার্টিলাইজার দিয়েও যেমন তুমি ম্যাক্সিমাম ইল্ড পেতে পারবে না, ঠিক সেইভাবে তুমি শুধুমাত্র অর্গানিক ফার্টিলাইজার দিয়েও তুমি সেটা আর্ন করতে পারবে না। তো আমাদের জাস্ট এগ্রোনমিস্ট হিসেবে আমাদের যেহেতু আমরা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি, আমাদের জাস্ট ম্যানেজমেন্টের একটা মেইন অ্যাসপেক্টে তোমার অবশ্যই তোমার সয়েল হেলথকে তোমার কনসিডার করতে হবে, শুধুমাত্র প্ল্যান্ট হেলথকে তোমার কনসিডার করলে হবে না। মেনিউর বা ফার্টিলাইজারের মধ্যে কিছু যদি ডিফারেন্সিয়েট করি, কিছু কিছু পয়েন্ট এগুলি আমি বলতে চাচ্ছি না, এগুলি তোমাদের অলরেডি তোমাদের জানা আছে, এই বিষয়গুলি তোমরা দেখে নিবা। আমাদের কি সময় কতটুকু আছে আর? তো আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম সেই কথাগুলি কিন্তু তোমাদের জাস্ট ফার্স্ট ইয়ারে তোমরা পড়ে আসছো, সেই বিষয়গুলি আমরা জাস্ট একটু রিক্যাপ করার চেষ্টা করলাম। এমন না যে এই জিনিসগুলি তোমার এই সিলেবাসের অন্তর্ভুক্ত, ওখান থেকে পরীক্ষায় নাও আসতে পারে, না আসারই সম্ভাবনা বেশি, কারণ এগুলি জাস্ট তোমাদের জাস্ট আজকে আমি যখন আমাদের যখন মেইন সিলেবাসে যখন আমরা তোমার প্রবেশ করবো যে ফার্টিলাইজার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাকে ওই বেসিক ইনফরমেশনগুলি আমার মনে রাখতে হবে। তোমাকে হয়তো আমি আজকে হঠাৎ করে শুরু করি, যদি আমরা মেনু বা ফার্টিলাইজার নিয়ে যদি সরাসরি আমরা কথা বলি, তাহলে হয়তো বা তোমাদের অনেকেরই হয়তো বা একটু বুঝতে সমস্যা হতো। তো সেই জন্য আমি জাস্ট তোমাদের একবার রিক্যাপ করলাম পূর্বের বিষয়গুলিকে। তো আশা করি তোমাদের এটা হেল্পফুল হবে। তো যাক, আমরা এরপরে যেটা আমরা টপিকস আসবে ব্যালেন্সড ফার্টিলাইজার। আমরা ব্যালেন্সড ডাইটের কথা ইদানিং শুনে থাকি, ব্যালেন্স কথাটা আমাদের খুবই পরিচিত, সব সময় অনেকে হয়তো বা সাজেস্ট করে যে ব্যালেন্স করে চলবা। সো এই ব্যালেন্সটা কি, ফার্টিলাইজারের ক্ষেত্রে ব্যালেন্সটা কি? এটা এমন না যে ব্যালেন্স ফার্টিলাইজার কনসেপ্টটা খুব নতুন একটা কনসেপ্ট, বলা হয়েছে মোর দেন 150 ইয়ার্স ওল্ড কনসেপ্ট, 150 বছরের পুরাতন কনসেপ্ট। কিন্তু এই কনসেপ্ট কিন্তু তোমার
সব কনসেপ্টই কিন্তু পুরাতন, যত পুরাতনই হোক ঘুরে ঘুরে কিন্তু সবকিছু আসে। এটা এমন, এটা তোমার আমার এক স্যার বলছিল এক সময় যে তোমরা ওই যে ওয়েভ লেন্থ দেখেছো, ওয়েভ যে একবার পিক উপরে ওঠে তারপরে আবার নিচে নেমে যায়, আবার উপরে ওঠে। তোমার মনে হয় আহ, জানো যে ওয়েভের ইয়েটা। তো সেক্ষেত্রে কোনো একটা টেকনোলজি কোনো একটা সময় যখন পিকে থাকে, পিকে থাকার পরে তো সে কিন্তু আবার ড্রাস্টিক্যালি নিচের দিকে নামে, নেমে যখন আবার নিচের প্লাটুতে যখন আসে তখন সে আবার উপরের দিকে উঠতে থাকে, উপরে প্লাটুতে। সো এইভাবে শব্দ কম্পন গুলি যেভাবে চলে আর কি, তো ঠিক এইভাবে। তো যে কোনো টেকনোলজি, তোমার ধরো আমরা আমাদের এক সময় আমাদের দেশে মেনিউর অ্যাপ্লাই করতো, ক্রপ রেসিডিউ অ্যাপ্লাই করতো ফার্মাররা। ফার্মাররা তোমার জমিতে যাওয়ার খড়গুলি পুড়িয়ে দিত, দিয়ে তোমার উইড গ্রোথ এখানে কন্ট্রোল হতো, প্লাস অর্গানিক ম্যাটার এড হতো। একটা সময় পরে আমরা জাস্ট 60-এর দশকের পরে যখন তোমার ফার্টিলাইজার গুলি আসলো, আমরা কেমিক্যাল ফার্টিলাইজার গুলি আমরা দ্রুত ওইটা করা শুরু করলাম, ওইগুলির দিকে এত অ্যাপ্লাই করা শুরু করেছি, এখন আবার এগুলি তোমার একদম বলা যায় একদম পিকে আছে। এখন আবার বলতেছি আমরা যে অর্গানিক ম্যানুরের কথা বলতেছি, অর্গানিক ফার্মিং এর কথা বলতেছি, আমরা প্ল্যান্ট এক্সট্রাক্ট দিয়ে ইনসেক্ট কন্ট্রোল বা নিউট্রিয়েন্ট সাপ্লাই এগুলি আমরা বলতেছি। তো জাস্ট এটা টেকনোলজিটা জাস্ট একটা কিছু পড়ে না তো? আবার এক সময় আসবে, এসে আবার একটা সময় পরে আবার হয়তো বা আবার পূর্বের টেকনোলজিতে হয়তো বা যাবো। এইভাবে চলে আমাদের। তোমার ফ্যাশনের ক্ষেত্রে দেখবা কোন একটা ফ্যাশন এক সময় চলতে থাকে, চলার পরে একটা সার্টেন স্টেজের পরে ওই ফ্যাশনটা হয়তো বা ওল্ড হয়ে যাচ্ছে, এটা আর কেউ গ্রহণ করছে না। আবার দেখা যাবে যখন 90-এর দশকে মানুষ যেইভাবে ফ্যাশন করতো সেই ফ্যাশনটা আবার হয়তো বা চলে আসছে হয়তো 2010-এর দিকে। তো এইভাবে জাস্ট অল্টারনেট করে কিন্তু চলতে থাকে। তো এক্ষেত্রে ব্যালেন্স ফার্টিলাইজারটা যদিও 150 ইয়ার্স ওল্ড, কিন্তু এটা এখনো আমাদের জন্য নিউ। আমরা এটা এখনো এটার ইম্পর্টেন্স আছে, কি ইম্পর্টেন্স আছে এগুলি আমরা জাস্ট পরে স্লাইডগুলিতে আমরা বলবো। Balanced fertilizer does not mean only an application of plant nutrients in the জি। form of fertilizer, but also the use of organic manure. তো এখানে শুধুমাত্র এমন না যে তুমি শুধুমাত্র ফার্টিলাইজার দিয়ে ব্যালেন্স টুয়েতে ফার্টিলাইজার দিবা, এরকম না। ব্যালেন্স ফার্টিলাইজার দিতে গেলে অবশ্যই তোমাকে অর্গানিক ম্যানিউরের কথা চিন্তা করতে হবে, তোমাকে অর্গানিক ম্যানিউর অ্যাপ্লাই করতে হবে, কারণ তোমার সয়েল হেলথকে তোমার কনসিডার করতে হবে। সয়েলের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে তুমি সেখান থেকে ভালো ফসল আশা করতে পারো না। The rational use of fertilizer and organic manures for agricultural production in such a manner that would ensure efficiency of fertilizer use. The higher efficiency এখান থেকে হবে এবং higher yield দিবে, এই ধরনের যদি হয় তাহলে সেটাকে আমরা ব্যালেন্স ফার্টিলাইজার বলতে পারি। Harvesting the positive and synergistic interaction among the various other factors of production, namely seed, water, agrochemicals. এক্ষেত্রে ব্যালেন্স নিউট্রিয়েন্ট দেখো যে তুমি ভালো yield পেতে গেলে, হ্যাঁ এখানে একটা বিষয় ইম্পর্টেন্ট, তুমি কিন্তু ব্যালেন্স নিউট্রিশন দিয়েই শুধুমাত্র কিন্তু ভালো ইল তুমি আশা করতে পারো না। যে শুধুমাত্র ব্যালেন্স ফার্টিলাইজার দিলাম, বললা যে কি ব্যাপার আমি তো ব্যালেন্স ফার্টিলাইজার দিলাম না ভালো ফলন পেলাম না কেন? ইনশাল্লাহ বলো। তোমাকে ভালো ফলন পেতে গেলে অবশ্যই তোমাকে কি করতে হবে, অন্যান্য যে ম্যানেজমেন্ট আসপেক্ট গুলো বা ইনপুট গুলি আছে সেগুলিকে তোমার কনসিডার করতে হবে। হেলদি সিড লাগবে, তোমার প্রপার ইরিগেশন ফ্যাসিলিটিস থাকতে হবে, প্রপার প্রোটেকশন, ক্রপ প্রোটেকশন মেজার, যে ইনসেক্ট ডিজিজ এগুলি থেকে তুমি প্রপার প্রোটেকশন মেজার, তুমি উইড এগুলি থেকে প্রপার প্রোটেকশন যদি নিতে পারো তাহলে তোমার সবগুলি যখন ইন্টারাকশন হবে, যে সবগুলি যখন তোমার অপটিমাম ইয়েতে থাকবে তখনই তুমি কিন্তু সেখান থেকে ভালো ফলন আশা করতে পারো। সো এটা কিন্তু একটা ইন্টারাকশন, এমন না যে একটা কোনো স্পেসিফিক একটা জিনিস, কোনো একটা স্পেসিফিক অংশকে তুমি ইমপ্রুভ করে বাকিগুলিকে তুমি জাস্ট ডিসকারেজ করলা, তাহলে কিন্তু তোমার সেখান থেকে ভালো ফলন আশা করতে পারো না। লিস্ট অ্যাডভার্স ইফেক্ট অন এনভায়রনমেন্ট বাই মিনিমাইজিং নিউট্রিয়েন্ট লসেস। এটা জাস্ট একটা তোমার ইয়েতে যে এক্সেস যদি তুমি নিউট্রিয়েন্ট অ্যাপ্লাই করো, যেমন এটা নাইট্রোজেনের ক্ষেত্রে বলা হয়েছে, নাইট্রোজেনের একটা ইফেক্ট দেখানো হয়েছে। তোমার দেখো নাইট্রোজেন খুব এক্সেস দিলে বা জমিতে কি হয়, নাইট্রোজেনটা খুব দ্রুত লস হয় সয়েল থেকে, তোমরা জানো যে নাইট্রোজেন দ্রুত ওয়াশ আউট হয়ে যায় বা লিচিং হয়, এবং হয়ে যেতে হয় বিভিন্ন জায়গায় নাইট্রোজেন ধরো জমি থেকে লিচ আউট হয়ে আসছে, যে অনেক সময় ওয়াটারের উপর সার্ফেসে দেখো যে গ্রিন লেয়ার পড়ে যাচ্ছে। ফলে গ্রিন লেয়ার পড়ে যাওয়ার কারণে কি হয় যে সূর্যের রশ্মি তোমার নিচে যেতে পারে না ওয়াটারে, তোমার ওয়াটার বডিজের নিচে। ফলে সেখানে তোমার যে বিভিন্ন ধরনের প্ল্যান্ট গুলি থাকে যেগুলি তোমার মারা যায় পড়তে, সেগুলিকে তোমার ডিকম্পোজ হতে পারে না। ডিকম্পোজ হতে না পারলে কি হয় না, সেখান থেকে তোমার প্রচুর পরিমাণ ওয়াটারের মধ্যে গ্যাস তৈরি হয়, সেই গ্যাসগুলি তোমার বের হয়ে যেতে পারে না। এই যে দেখো লেয়ারের মধ্যে প্রতিটাতে তোমার আটকে আছে।
হয়তো তোমার বিষাক্ত গ্যাসগুলি আটকে থাকে, এবং আটকে থাকার কারণে কি হচ্ছে যে এটা তোমার নিচের যে জলজ, এটাকে ইউট্রিফিকেশন বলে শব্দটাকে। তো ইউট্রিফিকেশনের কারণে তোমার জলজ যে প্রাণীগুলি আছে তারা অনেক সময় মরে ভেসে উঠতে পারে, কারণ তারা প্রপার অক্সিজেন না পাওয়ার কারণে। মেইনটেনেন্স অফ সয়েল প্রোডাক্টিভিটি, সয়েল হেলথ ইন্ডিকেটরস, এখানে কিছু বলা আছে যে সয়েল হেলথ ইন্ডিকেটরস কি কি, যে সয়েল প্রপার্টিজ দ্যাট ইনফ্লুয়েন্স প্রোডাক্টিভিটি। সয়েল হেলথ ইন্ডিকেটরস বলতে আমরা কোনগুলিকে বুঝি, যেগুলি যেই সয়েল প্রপার্টিজ গুলি তোমার প্রোডাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করে। এখানে কি হতে ফিজিক্যাল আছে, কিছু কেমিক্যাল আছে। তোমরা আমাকে একটু জাস্ট সরি, তোমাদের আরেকবার আমি একটু স্মরণ করে দিচ্ছি, তোমাদের একটা লিংক দেওয়া আছে অ্যাটেন্ডেন্সের জন্য। তোমরা ওখান থেকে সবাই অ্যাটেন্ডেন্স সবাই দিয়ে নিও, ওই ফর্মটা পূরণ করে আমাকে সেন্ড করবে। সেন্ড বলতে ওইটা সাবমিট করলেই তোমার আমার কাছে চলে আসবে। তোমরা সবাই করেছো ইতিমধ্যে? ওকে, যারা করনি খুব দ্রুত করে নাও। আর কেউ একজন আমাকে হয়তো সময়টা একটু আমাকে বলো, ঘড়ি নাই, আমি ইয়ে করতে পারছি না, তো আমাকে একটু সময়টা একটু নক করো আমাকে শেষ হওয়ার আগে। 5 মিনিট আছে। ওকে, তাহলে আমরা এই স্লাইডটা দিয়ে আমরা আজকে শেষ করব। তো সয়েল হেলথ ইন্ডিকেটরস কোনগুলি, যে প্রপার্টিজ গুলি, সয়েল প্রপার্টিজ গুলিকে তোমাদের সয়েল প্রোডাক্টিভিটিকে ইনফ্লুয়েন্স করে, ক্রপ প্রোডাক্টিভিটি বা সয়েল প্রোডাক্টিভিটিকে। এখানে ফিজিক্যাল, কেমিক্যাল বা বায়োলজিক্যাল প্রপার্টিজ আছে। সো ফিজিক্যাল প্রপার্টিজ কোনগুলি, যে ডেনসিটি, ইনফিল্ট্রেশন, ওয়াটার রিটেনশন, এগ্রিগেশন, এগুলি তোমাদের জানা, এগুলি আসলে আমি জাস্ট একবার বলার জন্য। নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি, পিএইচ, সিএসি হলো কেমিক্যাল প্রপার্টিজ। কেউ কিছু বলছো? না স্যার। ওকে, বায়োলজিক্যাল প্রপার্টিজ গুলির মধ্যে অর্গানিক ম্যাটার, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি, রুটস, অর্গানিজম, এগুলি আছে। তো প্রত্যেকটা তোমার এই তিনটা যে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল প্রপার্টিজ, তাদের যে ইন্টারঅ্যাকশনটা, সেই ইন্টারঅ্যাকশনটাকে আমরা বলছি যে তাদেরকে সয়েল হেলথ। যে প্রত্যেকটা যখন অপটিমাম ইয়াতে থাকবে তখনই তাকে আমরা সয়েল হেলথকে সে মেনটেন করবে। সো এটা যত ইন্টারঅ্যাকশনটা যত ভালো হবে, সয়েল হেলথ তত ইমপ্রুভ করবে। ওকে, আমরা কথাটা ভাইব্রেট হয়ে ইয়ে হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারিনি তোমার প্রশ্নটা। স্যার আগের স্লাইডের সিইসি কেমিক্যাল প্রপার্টির ভিতরে সিইসি এর কোন রূপটা কি? ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। এই হারামজাদা, সিইসি মানে ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি, বান্ডাল। এই ল্যাঙ্গুয়েজ কিন্তু ইয়ে করে বলতে হবে, কেউ একজন নাই জানতে পারে, কারণ এটা কিন্তু লজ্জার না। তুমি কেউ তো চিফ ইলেকশন কমিশনারও বলতে পারে এটাকে। তো একজন জানতে পারে, আরেকজন হয়তো বা নাও জানতে পারে, কিন্তু না জানলে এটা প্রশ্ন করা ভালো, তুমি ক্লিয়ার হয়ে যাওয়া। কিন্তু তুমি যদি না ক্লিয়ার হও, তুমি কিন্তু পরীক্ষার সময় চিফ ইলেকশন কমিশনারই লিখে আসবা। ওকে, সো ক্যাটায়ন এক্সচেঞ্জ ক্যাপাসিটি। আমরা মেইনটেনেন্স অফ সয়েল প্রোডাক্টিভিটির মধ্যে সয়েল প্রোডাক্টিভিটি এর মধ্যে আছে সয়েল বেসিক ফার্টিলিটি আছে, যার একটা হলো ইফেক্ট অফ ম্যানেজমেন্ট। সয়েল প্রোডাক্টিভিটিকে আমরা তোমার ইমপ্রুভ করতে গেলে দুইটা ধরনের, একটা সয়েল বেসিক ফার্টিলিটি আর একটা হলো ইফেক্ট অফ ম্যানেজমেন্ট। দুইটারই কম্বিনেশনে কিন্তু সয়েল প্রোডাক্টিভিটি তোমার ইমপ্রুভ করবে। ইফেক্ট অফ ম্যানেজমেন্টের মধ্যে দেখো একটা পয়েন্ট আছে ফার্টিলাইজেশন। তুমি ম্যানেজ করবা সয়েলকে, সয়েল ম্যানেজ করতে গেলে অবশ্যই তোমার ফার্টিলাইজেশন তোমার অ্যাড করতে হবে। তারপরে ইরিগেশন, প্ল্যান্ট এড, বিভিন্ন ধরনের আছে, এগুলি আমি জাস্ট যাচ্ছি না। আবার সয়েল বেসিক ফার্টিলিটির মধ্যে সয়েল কার্বন, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি, নিউট্রিয়েন্ট ব্যালেন্স, ডিজিজ সাপ্রেশন, ওয়াটার ইনফিল্ট্রেশন, হোল্ডিং, ক্লে পার্সেন্ট, ইরোশন, প্রত্যেকটাই সয়েল বেসিক ফার্টিলিটি গুলি কিন্তু আবার এই যে ম্যানেজমেন্টের কারণে কিন্তু এগুলি তোমার কম বেশি হতে পারে, এগুলি ইনফ্লুয়েন্স হতে পারে। সো তোমার বেসিক ফার্টিলিটি গুলি যেমন থাকা দরকার একটা জমিতে তুমি ভালো ফলন পেতে গেলে, ঠিক একইভাবে এইগুলিকে তোমার কন্ট্রোল করতে গেলে কিন্তু আবার তোমার ম্যানেজমেন্ট গুলি তোমার এখানে খুবই ইম্পর্টেন্ট। আমরা ম্যানেজমেন্ট কিভাবে ইনফ্লুয়েন্স করে তোমরা ইতিমধ্যে হয়তো জেনে থাকতে পারো, বা আমরা হয়তো নেক্সট ক্লাসে আমরা কিছু একটু আলোচনা করব। তো দুইটার কম্বিনেশনেই তুমি কিন্তু ফাইনালি পাবা ক্রপ ইল্ড। সো এই আমার মনে হয় আমরা আজকের ক্লাসে আমরা এতটুকুই রাখি, পরের ক্লাসে আমরা জাস্ট এই স্লাইড থেকে আমরা শুরু করব।